নজরবরলা সৃষ্টি হয়েছে। সমন্বয়ক যারা উপদেষ্টা এসেছেন তারাও বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন, আবার উপদেষ্টা পরিষদ গঠন নিয়েও নানামুখী সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে জাতিগতভাবে যে আমাদের একটা বিভক্তি, এবং এই মুহূর্তে তো ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো অতিমাত্রায় সক্রিয় এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচনে কেউ চাচ্ছে, এই পরিস্থিতিতে যদি জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, সেক্ষেত্রে ফ্যাসিজম আবার মাথা ছাড়া দিতে পারে কিনা, এই অবস্থায় আসলে বিএনপির বার্তাটা কি? আপনি নিজে একাই সব দিয়েছেন, আমার জন্য কিছু রাখেননি। এক দুই নম্বর, আমি এটা আমার মনে হয় যে সকলের এটা মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা, আপনার কথাটাকে না চাপান, হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোজ করেন না। হ্যাঁ, আপনি সরাসরি কি জানতে চান আমি বুঝি না, একটু বুঝিয়ে বলেন, জাস্ট সংক্ষেপে সংক্ষিপ্ত হবে। আমি স্যার জানতে চাচ্ছি, জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে বিএনপির আসলে দেশের মানুষের প্রতি বার্তাটা কি? যেহেতু বিএনপি এই সময় দেশের এই বার্তা তো আমরা ভাই সবসময় দিচ্ছি, আজকে 15 বছর ধরে দিচ্ছি। এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা জাতির ঐক্য। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় একের জন্য একটা রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, ভিন্ন থাকবে, কিন্তু ঐক্যটা থাকবে। ঐক্যটা থাকবে কতটা মৌলিক বিষয়। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়ে, একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে। এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়, এখানে আমরা একটা ঐক্য থাকতে হবে। সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি, আমরা সফল হয়েছি। এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্বে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 63টা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে। সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে, তো সেই কাজের ফলে আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। এখন যেটা আমাদের দরকার, সবচেয়ে বেশি দরকার, যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, সহনশীল হতে হবে। এত বড় একটা 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সহায় দিতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমল করে নিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ। স্যার, আমরা দেখেছি সংখ্যানুপাতিক হারে নির্বাচনে অবস্থানটা না, আমরা সংখ্যালঘু নির্বাচন একেবারেই আমরা রিজেক্ট করেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে স্বৈরাচার পতনের আগে বিএনপি কিন্তু সাধারণ মানুষের কথাগুলো কিন্তু খুব ভালোভাবে বলেছে, এখনো বলছে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাজারের প্রেক্ষাপটটা একদমই ভিন্ন। কারণ একদম মানে মানুষ তারা কিন্তু একদম খুব নাজুক অবস্থায় আছে। কথা বলেছেন, এই প্রশ্নটা আজকাল আমাদেরকে কেউ করেন। বাংলাদেশের প্রবলেমটা একটা হচ্ছে কি জানেন, কিছু মনে করবেন না, আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, রবি ঠাকুরের একটা চমৎকার একটা কবিতা আছে, যদি পারবেন কেউ পড়বেন। সেই কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা। তার মধ্যে কয়েকটা পঙ্ক্তির মধ্যে একটা আছে, কাগজের উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। তারপর বলছেন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদিন, চরণ তলে বিশাল বড় দিগন্তে বিদিন, ছুটছে ঘোড়া উঠছে বালি, চলেছে মিছিলি। অর্থাৎ সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি হয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে, উচ্চস্বরে কথা বলতে পছন্দ করে, টেবিল থাপড়ে কথা বলতে পছন্দ করে, রাজনীতি সবাই করে। একটা যদি আমরা রাজনীতিভাবে সচেতন হয়ে ওঠে, সেটা সবচেয়ে জরুরি আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে। সেটাকে আবার পজিটিভ হয়ে নিতে হবে, কারণ ইতিবাচক নিতে হবে। এই এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যদি একটু ধৈর্য না ধরি তাহলে তো হবে না। মুহূর্তের মধ্যে এই গভর্নমেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি। দুর্ভাগ্যক্রমে আমাদের এক একজন এক একটা কথা বলছেন, কেউ বিপ্লবের কথা বলছেন, কেউ আপনার নির্বাচনের কথা বলছেন, কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যাসিস্টদের দোসর দালাল, এই যাকে যেভাবে পাচ্ছে করছে। আমি মনে করি যে এখন যেটা দরকার সেটা সহনশীলতার সঙ্গে আপনি
জনগণের কাছে জনগণ কি চায় সেটা জানা। এই জনগণ যেটা এই মুহূর্তে চায়, আমরা যেটা অ্যাসেস করে দেখেছি যে তারা একদম নিরপেক্ষ সকল অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায়। এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য যত সংস্কার দরকার সেটাও করা প্রয়োজন বলে আমরা মনে করি। সেদিন আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে, তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। অন্যদিকে গতকাল আমি কথা বলছি যে এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে। রিয়ালিটি আপনি যে কথা বলতে, আমি এসেই খোঁজ দিয়েছি এখানে চালের দাম কত, আলুর দাম কত, সবজির দাম কত, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, অনেক বেড়ে গেছে। এখনই আমাকে আমার বাসায় আমাদের দিদি আছেন, কাজ করেন এখানে আমাদের সঙ্গে, উনি বললেন যে চালের দাম ছিল 60 টাকা, এখন হয়ে গেছে 70 টাকা। এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর। আমার মনে হয় যে সরকার এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস, এই কথাটা কাজটা সব সময় পলিটিক্স করলে তো হবে না, কাউকে কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে না। সেই দিকটা একটা দেওয়া উচিত বলে মনে করি। এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনার অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন। আমাদের প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ। তারা এই ইকোনমিটাকে একটু স্টিমলাইন করার জন্য, দামগুলো কমিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন, এটি আমি আশা করি। কেমন আছে বলো? এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে তৈরি হলো, সেটা ছাত্র সমাজ করেছিল। তো এখন দেখা যাচ্ছে যে উপদেষ্টা মন্ডলী টোটালি চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, ওদের কোনো প্রতিনিধি আমরা পেলাম না। ছাত্ররা এখন এটা নিয়ে আন্দোলনও করছে। এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ এই বিষয়গুলো তো আমাদের না, এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এখতিয়ার। উনি ওনার মেধা, বুদ্ধি, বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন। যদি কোনো আপনার সমস্যা থাকে সেটা সমাধান করবেন। আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে, বৈষম্য হচ্ছে, সেটাও তিনি দূর করবেন। আমি এটা তার উপরে ন্যস্ত করতে চাই। স্যার, উপদেষ্টা নিয়ে নানা রকম কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেষ্টা নির্ধারণ করছে কিনা, এটি একটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই, বিধান বলবো না, এটা আপনার প্রচলন নাই। এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার, সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে দেখ। 2 নম্বর হচ্ছে যে আমি কালকেও যেটা বলেছি আর কি, এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থে। আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের, কারণ আমরা এই আন্দোলনের অংশীদার, আমরা এই আন্দোলন করেছি। আমরা চাই না যে এরা ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায়, এবং যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন আমার কোনো সুযোগ না পায়, সেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে না, সেটাকে আপনার ব্যর্থ। উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে কিনা, এটা কিন্তু প্রশ্ন উঠছে বারবার। আমি এটা বলতে পারবো না ভাই। স্যার, দ্রব্যমূল্য সহ বিভিন্ন বিষয়ে যে আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা সিন্ডিকেট গুলো, সেগুলো এখনো চলমান আছে বলে স্যার মানে বিভিন্ন রকম অনেকে বলছেন সেটা। এই বিষয়টা তো আপনার আমরা উল্লেখ করেছি, যারা দায়িত্বে আছেন তারা সেই দায়িত্বটা সুচারুরূপে পালন করবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য? অনেক ভালো। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার এই আওয়ামী সরকারের আমলের চেয়ে অনেক ভালো। এক নম্বর কারণ হচ্ছে কোনো পার্টিদের না। 2 নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে তা ওই সময় তুলে নিয়ে এসে, যেখানে পুলিশ বাহিনী সম্পূর্ণ ফেল করেছিল, সেখান থেকে নিয়ে এসে আবার তারা যে একটা সিস্টেমে নিয়ে এসছে, আপনার ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে, এটাই তাদের বিরাট সফল। এবং আমি বিশ্বাস করি এটা আরও সফল হবে। স্যার, আমার মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ বিষয়টা যে রাজনৈতিক দলগুলো করে, সেই নিয়ন্ত্রণের বিষয়টা এখন একটা বিপরীত চিত্রের দিকে যাচ্ছে। আমার মনে হয় নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলো ছাড়ে নাই। একটু বুঝিয়ে বলতে স্যার, আমার মনে হয় যে থানায় আমরা গেছি অনেকবার, অনেক কাজে বলছে যে বিএনপি নেতাদের মাধ্যমে ফোন করেন। যদি কেউ বলে থাকে এটা তার অন্যায়, যে বলেছে তার রেসপন্সিবিলিটি। এই ধরনের কথা যদি কোনো অফিসার বলে থাকে, সেটা আমাদের জানা দরকার যে কারা সব কথা বলছে। আমাদের খুব পরিষ্কার কথা আছে, সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা
কখনোই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনকে আপনার চাপ প্রয়োগ করার সিস্টেম আমরা কোনো কাজ করবে না আমাদের নেতা কর্মীরা। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। সুতরাং এই ধরনের কথা যদি আপনার কেউ বলে থাকে, ব্রিং ইট টু দ্য আওয়ার পার্টি লিডার্স, আমাদের দল যদি কেউ বলে থাকে, প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। একটা জিনিস লক্ষ্য করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসান আব্দুল্লাহ গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস উনি পোস্ট করছেন যে সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হচ্ছেন এবং ওনাদের গলায় ফাঁসির দড়ি আগায় আসছে। এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে আন্দোলনের সময় যে ফেসবুক প্রোফাইল লাল করার যে হিড়িক সেটা আবার শুরু হয়েছে। এই বিষয়গুলোকে আপনি মানে কেমন হবে? আমি আগেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়েছি। দ্বিতীয় উত্তর হচ্ছে যা আমার খুব পরিষ্কার, আমি ফেসবুক দেখি না। আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন আমি ইলিটারেট লোক, কারণ আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ এ মিডিয়া যেখানে খুব ভালো কাজের সম্ভব, আবার যেখানে ভয়ঙ্কর কাজের সম্ভব।